হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি ফিজিক্স। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা কেমিস্ট্রির একটা পার্ট, কিন্তু সেটা হলো আয়নীয় ও সমযোজী বন্ধন। তোমরা জানো যে আমরা পৃথিবীতে অনেক ধরনের মৌল এবং যৌগ দেখতে পাই। এই যে মৌলগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একাধিক যৌগ তৈরি করতে পারে। বিভিন্ন ধরনের মৌলের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে বিভিন্ন ধরনের যৌগ তৈরি হয়। কিন্তু এই যৌগ তৈরি হওয়ার যে বেসিক প্রক্রিয়াটা বা মূল প্রক্রিয়াতে যোজ্যতার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তোমরা জানো যে একটি পরমাণুর অন্য পরমাণুর বা একটি মৌলের অন্য মৌলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতাকে আমরা যোজ্যতা বলে বা ভ্যালেন্সি বলে থাকি। অর্থাৎ সবচেয়ে বাইরের কক্ষের যে ইলেকট্রন সংখ্যা, সেই ইলেকট্রন সংখ্যার সঙ্গে যোজ্যতার একটা গভীর সম্পর্ক আছে। এই যে বাইরের কক্ষের ইলেকট্রনগুলো পরমাণুর সবচেয়ে যে বাইরের কক্ষের ইলেকট্রন, সেগুলোকে আমরা যোজক ইলেকট্রন বলে থাকি বা যোজ্যতা কক্ষের ইলেকট্রন বলে থাকি। কারণ তার সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রনের ওপর পরমাণুর কেন্দ্রের আকর্ষণ অপেক্ষাকৃত কম থাকে। সেজন্য একটি মৌল যখন অন্য মৌলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে, এই ইলেকট্রনগুলো কিন্তু বিশেষভাবে আদান প্রদান হতে পারে বা ওদের ইলেকট্রন জোড় গঠিত হয়। এই সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রনগুলোই অবস্থান করে এই ক্ষেত্রে এরাই অংশগ্রহণ করে রাসায়নিক বিক্রিয়ায়। সুতরাং যোজক কক্ষের যে ইলেকট্রনগুলো, সেগুলো কিভাবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করবে বা নিজেরা আদান প্রদান করে, তার উপরে নির্ভর করে যে যৌগটি গঠিত হচ্ছে সেটি কিভাবে গঠিত হবে বা তার স্ট্রাকচারটি বা তার প্রকৃতি। প্রধানত দু ধরনের যোজ্যতা দেখা যায়। সেটা হলো প্রথমত তড়িৎযোজ্যতা এবং দ্বিতীয়ত সমযোজ্যতা। অর্থাৎ রাসায়নিক বন্ধন প্রধানত দু প্রকার, আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন। এছাড়াও হাইড্রোজেন বন্ধন, ধাতব বন্ধন ইত্যাদি অন্য ধরনের বিভিন্ন ধরনের স্ট্রাকচারও আছে। কিন্তু যোজ্যতার ক্ষেত্রে আমরা দু ধরনের যোজ্যতা দেখতে পাই, তড়িৎযোজ্যতা এবং সমযোজ্যতা। এবারে আসি যে তড়িৎযোজ্যতা কী। তোমরা জানো যে অষ্টক সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র অনুযায়ী একটি মৌলের পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা সবচেয়ে বেশি 8 হতে পারে। কিছু কিছু মৌলের ক্ষেত্রে যদি একটি কক্ষপথ থাকে তাহলে সেক্ষেত্রে দুটোও থাকতে পারে সবচেয়ে বেশি। যেমন হিলিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে সবচেয়ে বাইরের কক্ষে 2টি ইলেকট্রনই আছে। কিন্তু অধিকাংশ মৌলের ক্ষেত্রে এই যে অষ্টক পূর্ণ হলে আর কিন্তু 8টার বেশি ইলেকট্রন বাইরের কক্ষে অবস্থান করতে পারে না। এটিকে অষ্টক সূত্র বা অক্টেট রুল বলা হয়। তবে হিলিয়ামের কাছাকাছি যারা থাকে তাদের সময় সবচেয়ে বাইরের কক্ষে ওরা চেষ্টা করবে 2টি করে ইলেকট্রন লাভের টেন্ডেন্সি বা প্রবণতা দেখাবে। একে দ্বৈত সূত্রও বলা হয়। কিন্তু অধিকাংশ মৌলগুলো চাইবে তাদের সবচেয়ে বাইরের কক্ষে 8টি ইলেকট্রন বা অষ্টক পূর্ণ হোক। সুতরাং যখন 2টি মৌলের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটবে, মৌলগুলি চাইবে যে ওদের অষ্টক পূর্ণ করার জন্য। অষ্টক পূর্ণ হলে ওরা নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। সেজন্য যাদের ক্ষেত্রে 8-এর কাছাকাছি আছে সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন, তারা চাইবে যে ইলেকট্রন গ্রহণ করতে, এবং যারা ইলেকট্রন বর্জন করলে তাদের অষ্টককে পূর্ণ করতে পারবে, অর্থাৎ সবচেয়ে বাইরের কক্ষে 8টি ইলেকট্রন তৈরি করতে পারবে, তারা চাইবে যে ইলেকট্রন বর্জন করতে। এই ধরনের 2টি মৌলের মধ্যে যখন রাসায়নিক বিক্রিয়া হবে তখন একটি মৌল ইলেকট্রন বর্জন করবে এবং অপর মৌলটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে
তাদের অষ্টককে পূর্ণ করবে। এবং যেহেতু যে ইলেকট্রন বর্জন করলো তার মধ্যে একটা ইলেকট্রনের ঘাটতি হবে, অর্থাৎ সেটি পজিটিভ আয়নে পরিণত হবে, আর যে মৌলটি ইলেকট্রন গ্রহণ করলো তার মধ্যে একটা নেগেটিভ আয়নের সৃষ্টি হবে। এই নেগেটিভ আয়ন এবং পজিটিভ আয়ন পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ দ্বারা যুক্ত হয়ে নতুন তড়িৎযোজী যৌগটি তৈরি করবে। এই ধরনের ক্ষমতাকেই বলা হয় তড়িৎযোজ্যতা, অর্থাৎ তড়িৎযোজ্যতার ক্ষেত্রে দুটি মৌলের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রনের আদান প্রদান হয়। যে কটি ইলেকট্রন বর্জন বা গ্রহণ করে সেই সংখ্যাই হলো ওই মৌলের তড়িৎযোজ্যতার পরিমাপ। যোজ্যতার ইলেকট্রনীয় তত্ত্বের সঙ্গে এটি যথেষ্টভাবে সাযুজ্যপূর্ণ। এবার চলে আসি সমযোজী যৌগে। সমযোজী যৌগগুলো মূলত দুটো মৌলের মধ্যে ইলেকট্রন জোড় গঠনের দ্বারা সম্পন্ন হয়, অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রনের আদান প্রদান কিন্তু হয় না। নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো তো সমযোজী যৌগ যারা গঠিত করে সেই সব মৌলগুলো তাই চাইবে যে তাদের অষ্টক পূর্ণ হোক, কিন্তু যখন এদের এমন একটা ইলেকট্রন স্ট্রাকচার আছে বা ইলেকট্রনিক কনফিগারেশন আছে, অর্থাৎ তারা অষ্টক পূর্ণ করতে পারছে না পরস্পর বিক্রিয়া করে, অথচ ওরা যদি সমানভাবে নিজেদের সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রনকে ব্যবহার করে তাহলে তাদের উভয়েরই অষ্টক পূর্ণ হয়। সেক্ষেত্রে তখন তারা ওইভাবেই একটা সমঝোতা করে নেয় যাতে তারা ইলেকট্রন জোড় গঠন করে সমানভাবে ব্যবহার করে বাইরের কক্ষের ইলেকট্রনের অষ্টক পূর্ণ করতে পারে। এই ধরনের মৌলগুলি যে যৌগ গঠন করে সেই যৌগগুলোকে বলা হয় সমযোজী যৌগ, এবং এই ধরনের যৌগ গঠন করার প্রবণতা বা ক্ষমতাকেই বলা হয় সমযোজ্যতা। সমযোজ্যতার পরিমাপ কিভাবে করবে? যখন সমযোজী অণু গঠিত হয় তখন কোনো মৌলের একটি পরমাণু যতগুলো ইলেকট্রন জোড় গঠন করে সেই সংখ্যাই হলো ওই মৌলের সমযোজ্যতার পরিমাপ, অর্থাৎ ইলেকট্রন জোড়ের সংখ্যাই হলো সেই মৌলের সমযোজ্যতার পরিমাপ। সাধারণভাবে সমযোজী যৌগকে লুইস ডট গঠনের দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমাদের চারপাশে কিন্তু অনেক সমযোজী যৌগ আমরা দেখতে পাই, তার মধ্যে যেমন হাইড্রোজেন গ্যাস, ফ্লোরিন গ্যাস F2 অণু, H2 অণু, নাইট্রোজেন N2 অণু, তারপরে H2O জল, CO2 কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি প্রচুর সমযোজী মৌল দেখতে পাই। এবার দেখে নাও নাইট্রোজেন অণু কীভাবে তৈরি হয়েছে বা হাইড্রোজেন অণু কীভাবে তৈরি হয়েছে। অ্যামোনিয়াও একটি সমযোজী যৌগ। জলের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো, আচ্ছা প্রথমে আমি হাইড্রোজেনটাই বলছি। সাধারণ হাইড্রোজেনের সবচেয়ে বাইরের কক্ষ মানে কক্ষ সংখ্যা একটি, এবং যেহেতু পরমাণু ক্রমাঙ্ক সাধারণ হাইড্রোজেনের 1, ওদের একটি কক্ষপথ এবং সেটিতে একটি ইলেকট্রন অবস্থান করবে। দুটি হাইড্রোজেন পরমাণু যখন পাশাপাশি থাকবে তখন ওদের এই একটি করে ইলেকট্রন নিয়ে, অর্থাৎ উভয়ের থেকে নিয়ে একটি ইলেকট্রন জোড় গঠিত হলো এবং তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের মতন ইলেকট্রনিক স্ট্রাকচার তারা তৈরি করলো, অর্থাৎ দুইটি পূরণ করলো। অর্থাৎ প্রত্যেকটি হাইড্রোজেনের চারপাশে দুটি করে ইলেকট্রন পরিভ্রমণ করবে এই ক্ষেত্রে, এবং এদের ক্ষেত্রে তখন এই ইলেকট্রন জোড় গঠনের দ্বারা সমযোজী হাইড্রোজেন অণু গঠিত হলো। জলের অণুর ক্ষেত্রেও একই রকমভাবে অক্সিজেনের সবচেয়ে বাইরের কক্ষে 8টি, যেহেতু অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক, সবচেয়ে বাইরের প্রথম কক্ষে থাকবে 2টি এবং সবচেয়ে বাইরের কক্ষে থাকবে 6টি ইলেকট্রন। হাইড্রোজেনের সঙ্গে যখন যুক্ত হবে 2টি হাইড্রোজেন পরমাণু H2O, অর্থাৎ 2টি হাইড্রোজেন পরমাণু আছে এখানে, 2টি হাইড্রোজেনের একটি করে সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন জোড়, এবং এর অক্সিজেনের যে 6টি আছে তার সঙ্গে দুটি যদি সমানভাবে ব্যবহার করে তাহলে হাইড্রোজেনের 2টি করে শর্ত পূর্ণ হচ্ছে, এবং অক্সিজেনের ক্ষেত্রে 8টি, অর্থাৎ অষ্টকের শর্তটি পূর্ণ হচ্ছে। সুতরাং তারা H2O অণু তৈরি করবে। এভাবে বিভিন্ন ধরনের সমযোজী যৌগ
তৈরি হয় এবং এদের যে সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রনটিকে দেখানো হয় লুইস বিন্দু বা লুইস ডট স্ট্রাকচারে। বিজ্ঞানী জি.এস. লুইস মৌল বা যৌগের গঠনের ক্ষেত্রে যে পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন আছে সেই ইলেকট্রন জোড়গুলিকে এবং মাঝখানে কক্ষের যে ইলেকট্রনগুলো সেগুলিকে ডট এবং ছেদবিন্দু বা ক্রস দিয়ে এবং মৌলের চিহ্ন দ্বারা নিউক্লিয়াসকে প্রকাশ করেছিলেন এবং সেই যে নিয়মটা সেটাকে বলা হয় লুইস বিন্দু গঠন। তোমরা ছবিতে দেখো কিভাবে লুইস ডট দ্বারা বিভিন্ন সমযোজী যৌগকে প্রকাশ করা হয়েছে। এবারে সমযোজী যৌগ এবং আয়নীয় যৌগের মধ্যে পার্থক্যটা আমি একটু বলছি, তাহলে উভয়ের ধর্ম সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণা হবে। আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগগুলো যেহেতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তৈরি হয় এবং স্থির তাড়িতিক কুলম্বীয় আকর্ষণ বল দ্বারা এরা যুক্ত থাকে মৌলগুলি, সুতরাং এগুলির মধ্যে তীব্র তড়িতাকর্ষণ কাজ করে। সুতরাং এদের আকর্ষণ বল তীব্র হওয়ার জন্য এই যে সমযোজী তড়িৎযোজী যৌগগুলি আছে তারা কিন্তু নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি পাবে, নির্দিষ্ট আকৃতিতে ঘন সন্নিবিষ্টভাবে সুন্দরভাবে সাজানো সজ্জিত থাকবে এবং সাধারণ চাপ এবং উষ্ণতায় এদেরকে কঠিন অবস্থাতেই অধিকাংশ পাওয়া যায়। আর এগুলো যেহেতু তীব্র তড়িতাকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে তাহলে এদের মধ্যে দৃঢ়ভাবে যে বন্ধন কাজ করছে, দৃঢ় যে বন্ধনটা কাজ করছে তার ফলে তাদেরকে এই মৌলগুলিকে পৃথক করা খুব কঠিন হবে, অর্থাৎ এদেরকে তাপ দিলে অনেক বেশি তাপ দিতে হবে এদেরকে গলাতে গেলে। সুতরাং এদের অবস্থার পরিবর্তন ঘটাতে গেলে বেশি পরিমাণ শক্তির বাইরে থেকে প্রয়োগ করতে হবে। সুতরাং এদের গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট কিন্তু যথেষ্ট উচ্চ হবে। আর এরা সাধারণত কঠিন অবস্থায় থাকে কারণ এদের একই কথা যে এরা তীব্র তড়িতাকর্ষণ বল দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, যেটা কঠিন পদার্থের ক্ষেত্রেই লক্ষ্য করা যায় যে তাদের অণুগুলোর মধ্যে তীব্র আকর্ষণ বল কাজ করে। সুতরাং সাধারণভাবে এগুলি কঠিনই হয়। আর তড়িৎ পরিবাহিতা এদের বেশি হবে কারণ এদের মধ্যে নির্দিষ্ট পজিটিভ বা নেগেটিভ আয়নের উপস্থিতি লক্ষ্য করা যায়। এরা জলে গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় এই কেলাসটা ভেঙে গিয়ে বিপরীত আয়নগুলো তড়িতাকর্ষণ বল থেকে মুক্ত হয়, অর্থাৎ এরা আয়নিত হয়। আর এগুলো সাধারণত ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, যেমন জলে, বা জৈব দ্রাবকে সাধারণভাবে কিন্তু দ্রবীভূত হয় না, যেমন বেনজিন, কেরোসিন ইত্যাদিতে প্রায় অদ্রাব্য বলা যায়। সমযোজী যৌগের ক্ষেত্রে ঠিক বিপরীত ঘটনা লক্ষ্য করতে পারবে। সমযোজী যৌগে যেহেতু কোনো ধরনের আয়নের অস্তিত্ব নেই তাই এদের মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বল সেটা ততটা তীব্র হবে না। এরা বিচ্ছিন্ন যৌগরূপে অবস্থান করে, কেবলমাত্র ইলেকট্রন জোড়টিকে সমভাবে ব্যবহার করে, সেই জন্য সাধারণভাবে একে কঠিন অবস্থায় পাওয়া যায় না। অর্থাৎ সমযোজী যৌগগুলো স্বাভাবিক চাপ তাপমাত্রায় গ্যাসীয় বা তরল অবস্থায় কিন্তু প্রকৃতিতে অবস্থান করে, যেমন জল, হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস ইত্যাদি। কিছু কিছু কঠিন পাওয়া যায় কিন্তু সেটা সংখ্যা অপেক্ষাকৃত কম। এরা যেহেতু এদের মধ্যে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল অপেক্ষাকৃত কম তাই গলনাঙ্ক স্ফুটনাঙ্কও তুলনামূলক কম হবে, অর্থাৎ তড়িৎযোজী যৌগের তুলনায় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম হয় অধিকাংশ সমযোজী যৌগের ক্ষেত্রে। আর এগুলি সাধারণত জলে দ্রবীভূত হয় না, ধ্রুবীয় দ্রাবকে কিন্তু অধ্রুবীয় দ্রাবকে যেমন জৈব দ্রাবকে অ্যালকোহল, ইথার ইত্যাদিতে দ্রবীভূত হয়। আর এদের যেহেতু তড়িৎ পরিবাহিতার ক্ষেত্রে সমযোজী যৌগগুলো কিন্তু অতটা দেখাবে না ধর্ম, কারণ এদের ক্ষেত্রে বিচ্ছিন্ন কোনো আয়ন নেই, যেহেতু তাদেরকে বিচ্ছিন্ন করার পরিস্থিতি বা প্রশ্ন আসে না। সুতরাং তড়িৎ পরিবাহিতা অপেক্ষাকৃত কম বা আয়নিত হয় না বললেই চলে।